হাজির হয়ে গেলাম আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন থ্রিলার মুভি জেলারের এক্সপ্লেনেশন নিয়ে। বাপরে বাপ, এক কমার্শিয়াল মুভির মধ্যে যে এই লেভেলের টুইস্ট আর স্টোরি থাকতে পারে তা রীতিমতো অকল্পনীয়। 50 ঊর্ধ্ব এই জেলার তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে নেমে পড়ে কঠিন এক মিশনে, কিন্তু এই মিশন যে কি লেভেলের ভয়ঙ্কর ছিল তা পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। তাই এই এক্সপ্লেনটা হতে যাচ্ছে হেভি স্পেশাল, ফলে রিল্যাক্স হয়ে বসে যাও আজকের এই অস্থির লেভেলের তামিল মুভি জেলারের এক্সপ্লেনেশন দেখার জন্য। তো চলো শুরু করি। মুভি শুরু হয় এক মন্দিরে, যেখানে পুলিশকে দেখে আমরা বুঝতে পারি যে কিছু তো একটা কাহিনী হয়েছে। আসলে মূল কাহিনী হলো গত রাতে এই মন্দির থেকে একটা কোষ্টি পাথরের মূর্তি চুরি হয়ে গেছে, তবে চোর বাবাজিরা খুব সুন্দর করে নকল এক মূর্তি সেখানে বসিয়ে রেখে সবার চোখে ধুলো দিয়ে যাচ্ছে। তবে এটা কিন্তু নয়া কাহিনী নয়, এভাবে প্রতিনিয়তই এক মূর্তি চোরের চক্র আসল মূর্তি রেখে ডুপ্লিকেট মূর্তিগুলো দিয়ে যাচ্ছে। এখন পুলিশের কনস্টেবল এটাকে এফআইআর করতে চাইলেও অফিসার সাফ জানিয়ে দেয় যে এই তথ্য যেন কোনোভাবে বাইরে না যায়। এসব পুলিশ ইতিমধ্যে ওই স্যারদের কাছে বিক্রি হয়ে গেছে। এবার চলো দেখে আসি এই স্ট্যাচু স্মাগলারদের আসল কাহিনী। এখানে যে মজদুরকে দেখছো এ হচ্ছে ভার্মা, সরি চেহারা দেখে ভুলে মজদুর বলে ফেলেছি। এ হচ্ছে আসল বস এই পুরো মূর্তির সিন্ডিকেটে। ভার্মার চেহারা যেমন খতরনাক, ঠিক সেভাবেই তার কাজকর্ম মারাত্মক। এখানে দেখা যায় তার টিমের 3 জনকে ঝুলিয়ে সে আদর আপ্যায়ন করছে। মূলত এরা তলে তলে টেম্পু চালিয়ে ভার্মার সাথে ব্ল্যাকমেল করছিল, যেটা ধরে ফেলার পর ভার্মা তাদেরকে জামায় আদর করে উপরে পাঠিয়ে দেয়। এরপর সবাইকে জারে ভরে সেটাই সালফিউরিক অ্যাসিডে সে ভর্তি করে। ফলাফল সবগুলো সেখানে অ্যাসিডের সাথে গলে এক প্রকার হাওয়া হয়ে যায়। এই হচ্ছে ভার্মার সিগনেচার স্টাইল। ভার্মার সবচেয়ে কাছের বন্ধু ও সহচর হচ্ছে ধনরাজ। ভাই এরে দেখতে স্মার্ট ব্লুটুথ বয় দেখা গেলেও ধনরাজ হচ্ছে পুরোই তার ছেঁড়া। পাগল হওয়ার যত ধরনের সিমটম আছে তার সবকিছুই ধনরাজের কাছে বিদ্যমান। তো যাই হোক, ভার্মার আজকের ক্লাস শেষ হতে না হতেই সে খবর পায় যে নতুন এক এসিপি তাদের মূর্তির চালান আটক করে দিয়েছে। এটা শুনে তো ভার্মার মাথা পুরোই হট, কারণ টাকা দিয়ে কুকুর পুষেও তার কাজ ঠিক মতো হচ্ছে না। তাই সে এবার বলে সিনুকে কল দিতে। এখন কে এই সিনু এটা একটু পরেই জানাচ্ছি, চলো তার আগে ঘুরে আসি সেই এসিপির বাড়ি থেকে। বাড়িতে গেলে দেখতে পাই একজন মানুষ মন দিয়ে পূজা করছে। বুঝতেই পারছো এ হচ্ছে আমাদের এসিপি, কিন্তু সরি ইনি হচ্ছে সেই এসিপির বাপ মুথুভেল পান্ডিয়ান ওরফে সুপারস্টার থালাইভার রজনীকান্ত। তিনি বর্তমানে রিটায়ার্ড, তাই তো বাড়িতে তার একমাত্র নাতি ছেলের সাথে ফুড ব্লগিং করে তার সময় কাটায়। এমনই একদিনে এক ছাপড়ি গুন্ডা এসে তাকে ইশারা দিয়ে বলে যে তোমার জীবনে শনি নেমে এসেছে, এবার চলো আমাদের সাথে একটু সাইডে আসো। থালাইভার ঠিকই বুঝতে পারে যে তার ছেলে নিশ্চয়ই তাদের সাথে বাস খেলেছে, তাই তো সে তার নাতিকে দ্রুত চলে আসবো বলে তাদের সাথে রওনা দেয়। এবার সিন শিফট হয় এক মিষ্টির দোকানে, যেখানে আমরা সেই সিনুকে দেখতে পাই যার কথা ভার্মা বলছিল। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সেই ভাইরাল এসিপিকে যে তাদের চালান আটকে দিয়েছিল। সেখানে সিনু তাকে ঠান্ডা মাথায় বলে, স্যার এই মালগুলো রাঘব বলবে, তাই এত ঝামেলায় না জড়িয়ে প্লিজ ওগুলো ছেড়ে দেন। তবে এসিপি তার কথা মানতে না চাইলে এবার সিনু তাকে জানায় যে স্যার আপনার বাপ আমাদের কাছে বন্দী, তাই আপনার হাতে আর কোনো অপশন নেই। তবে এটা শুনে তো এসিপি অর্জুন তাজ্জব বনে যায়। সে বলে, আরে ভাই তোরা তো দেখি বিড়াল ছেড়ে সোজা বাঘকেই ধরে এনেছিস, এবার দেখ কিভাবে তোদের জীবন বাঁচাবি। এই কথাই সিনু বলে, চিন্তা করিস না, তোর বাপের হাত কেটে আনার ব্যবস্থা করছি। এই বলে যেই না সে কল দেয় তখন সেই ফোন ধরে আমাদের থালাইভা। বুঝতে আর বাকি থাকে না যে এখানে তাদের সাথে কি হয়েছে। থালাইভা বলে, দেখুন স্যার এটা আপনাদের চোর পুলিশের ব্যাপার, এখানে কেন আমার ফ্যামিলিকে টানছেন? হুদায় আমাকে এই 4 জন লোককে কেলাতে হলো। যাই হোক আমার ছেলেকে কিন্তু আবার এটা বলবেন না যে আমি তাদের এভাবে কেলিয়েছি, আপনি বলবেন আমি খুব ভয় পেয়েছি। এমন কথা শুনে সিনুর মাথা যেন ভো ভো করে ঘুরতে থাকে। এর উপর অর্জুন যখন তাকে বলে যে ভাই এসব বাদ দিয়ে তোর বসের নাম বল, তখন সে জানায় যে এত সহজে বসের নাম বলে দেওয়া কি ঠিক হবে? এটা শুনে এসিপি অর্জুন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ডিম থেরাপির ব্যবস্থা তো করতেই হয়। এই বলে সিনুকে রিমান্ডে নিয়ে তার উপরে এক্সপেরিমেন্টাল থেরাপির ব্যবস্থা করে এসিপি। সিনুর এমন ভয়ঙ্কর ফেস এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে তার বডিতে কি ঝাঁকানাকা চলছে। যাই হোক সেদিন রাতে বাড়িতে পুলিশের এক কনস্টেবল এসে আমাদের থালাইভাকে বলে, স্যার আপনার ছেলেকে প্লিজ থামান, কেননা সে কোনো ইঁদুর ধরতে গিয়ে যেন কোনো রাক্ষসের পাল্লায় না পড়ে। এই কথাটা শুনে থালাইভা বেশ চিন্তিত হয়, তাই সে তার ছেলেকে এসব থেকে যত দূর সম্ভব দূরে থাকতে বলে। কিন্তু অর্জুন জানায় যে তার শরীরে বইছে একজন মারদাঙ্গা জেইলারের রক্ত, তাই সে অন্যায়ের সাথে আপোষ করতে পারবে না। এখন এটা শুনে নিশ্চয় বুঝে গেছো যে আমাদের থালাইভা ছিলেন একজন জাদরেল জেলার। এখন সে কেমন জাদরেল ছিল সেটা না হয় একটু পরেই দেখো। যাই হোক আমাদের জেলারের নাম মুথুভেল পান্ডিয়ান।
সে রিটায়ার্ডের পর থেকেই এই ছোট্ট পরিবার নিয়ে বেশ সুখে আছে। নিজের ছেলে ও নাতিকে সে যেন তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। এখন এই ভালোবাসা তাকে শেষ পর্যন্ত কই নিয়ে যায় সেটাই এবার আমরা দেখতে চলেছি। ইতিমধ্যে সিনুর রিমান্ড পরীক্ষা শেষ হলে সে তার আস্তানায় ফেরে। এদিকে জেইলারকে সবসময় এক ড্রাইভার খুব জ্বালাতন করত। একদিন জেইলারের নাতি এই লোকটাকে তার বাড়ির সামনে গাড়ি পার্কিং করতে মানা করেছিল বিধায় এরপর থেকেই সে জেইলারের পিছে পড়ে আছে। কিন্তু এই বেটা কি আর জানে সে কার সাথে মশকরা করছে? তবে সমস্যা নেই, দুদিন পরে ঠিকই জানতে পারবে। তবে সেদিনই শুরু হয় জেইলারের জীবনের এক কালো অধ্যায়। সে দেখতে পায় যে তার ছেলের মোবাইল ফোন রাত থেকেই বন্ধ। সে থানা সহ সব জায়গায় খোঁজ নিয়েও নিজের ছেলের কোনো হদিসই পায় না। একজন এসিপি রাতারাতি এভাবে গায়েব হয়ে গেছে দেখে পুরো ডিপার্টমেন্ট যেন ভয়ে কাঁপতে থাকে। সবার একই সন্দেহ, এসিপি অর্জুন হয়তো আর বেঁচে নেই। কারণ সে যে মূর্তির কেসে পড়েছিল সেখানে একবার যে গেছে সেই আর জীবিত ফেরত আসেনি। 3 দিন পার হয়ে যায়, জেইলার তার ছেলের কোনো সন্ধান না পেয়ে একদম ভেঙে পড়ে। তাই ফাইনালি সেও তার ছেলের মৃত্যুকে মেনে নিতে বাধ্য হয়। মুভির এই সিন যে কত কষ্টের ছিল তা বোঝানোর মতো না। তবে এই জেইলার কিন্তু সাধারণ কোনো বুড়ো নয়, যে নিজের জীবনের চেয়ে তার ছেলেকে ভালোবাসে। সে এভাবে কখনোই তার মৃত্যুকে মেনে নিতে পারে না। তাই তো জেইলার এবার ফিরে যায় তার আসল রূপে। এই রূপ এমন ভয়ঙ্কর ছিল যে যা তার পরিবার পর্যন্ত কখনো জানতে পারেনি। পায়ের জুতো পরে, প্যান্টিন করে আর গায়ে পারফিউম মেখে জেইলার শুরু করে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে। ভাইরে ভাই, এখানে যে স্যাড সিন থেকে বিজিএম এর ট্রান্সফরমেশন হয়েছে তা পুরোই মাথা নষ্ট। যাই হোক, মিশনের শুরুতেই তার সামনে আবারও হাজির হয় সেই আধা বলদ ড্রাইভার বিমল। সে আগের মতোই জেইলারকে ইনসাল্ট করতে থাকে। তবে জেইলার এবার তাকে উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান করে ফেলেছে। তাই সে তার গাড়িতে লিফট চায় একটা জায়গায় যাওয়ার জন্য। বিমল কি আর জানে তার কপালে আজ কি লেখা আছে। জেইলার তাকে নিয়ে সোজা চলে যায় সিনুর আড্ডাখানায়। ঠিক সেই সময় সিনুকে তার এক গ্যাং মেম্বার ভয়েস মেসেজ দিয়ে বলেছে, বস আপনি যে ভার্মার জন্য এত কিছু করছেন, ভার্মা তো ওদিকে সন্দেহের উপরে নিজেদের মানুষকে উপরে পাঠাচ্ছে, তাহলে ওর প্রতি এত লয়াল থেকে আমাদের কি লাভ? এই সব শুনে সিনু দ্রুত তাকে এই মেসেজটা ডিলিট করে দিতে বলে। কেননা একবার ভার্মা যদি এসব জানতে পারে তাহলে তাদেরকেও সে উপরে পাঠিয়ে দেবে। তবে উপরে পাঠাতে ভার্মাকে আর দরকার হয় না, কেননা ঠিক সেখানে হাজির হয়ে যায় আমাদের জেইলার আর তাকে টুকরো টুকরো করে বস্তায় বন্দি করে নিয়ে আসে। যাবার পথে সেই বডিকে ময়লার গার্বেজ বলে বিমলের সাহায্যে তা নদীতে ফেলে দেয়। তবে পরক্ষণে নিজের হাতের রক্ত দেখতে পেয়ে বিমল বুঝে যায় যে ওটা ময়লা নয়, বরং এটা ছিল কারোর ডেড বডি। বিমলের বুঝতে আর বাকি থাকে না যে এতদিন ধরে সে যাকে জ্বালিয়েছে সে কোনো সাধারণ মানুষ নয়। মুহূর্তের মধ্যেই বিমলের পুরো হাওয়া টাইট হয়ে যায় আর নিজের ভুলের জন্য সে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তবে জেইলার বলে, তোমাকে আমি কিছুই করব না যদি তুমি আমাকে এখন থেকে সাহায্য করো, কারণ আমার এখনো অনেক কাজ বাকি। এখন সেই শর্তে রাজি হয়ে বিমল বাধ্য হয় জেইলারের সাথে থাকতে। এখন যুদ্ধ যেহেতু শুরু হয়েছে তাই যুদ্ধক্ষেত্র সবসময় গরম থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক সেভাবেই ভার্মা এবার অ্যাটাক শুরু করে জেইলারের পুরো পরিবারের উপর। সেদিন জেইলার তার নাতিকে যখন আইসক্রিম কিনে দিচ্ছিল ঠিক সেই সময় তার গলা কাটার জন্য হাজির হয় ভার্মার গুন্ডারা। তবে মুহূর্তেই জেইলার এই কাহিনী বুঝতে পেরে একদম শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয়। এবার জেইলার ঠিকই বুঝে যায় যে এই যুদ্ধ এত সহজে শেষ হওয়ার নয়, কারণ এটা তো কেবল শুরু। তাই অনেক চিন্তা ভাবনা করে জেইলার সিদ্ধান্ত নেয় যে সে ভার্মার কাছে ক্ষমা চাইবে আর এই গেম শেষ করার জন্য তাকে অনুরোধ করবে। ঠিক সেভাবে সে ভার্মাকে কল দিয়ে তার কাছে ক্ষমা চায় আর বলে প্রয়োজনে সে তার পা ধরেও মাফ চাইতে রাজি আছে। তবে ভার্মা বলে, স্যার এভাবে আপনাকে ক্ষমা করে দিলে তো আমার লোকেরা অনেক কষ্ট পাবে। এর বদলে আমি যদি আপনাকে 57 টুকরো করে কুকুর দিয়ে খাওয়াই তাহলে সবাই পাবে বুস্ট আর আমি পাবো আরো বেশি বিশ্বস্ত লোক। এই সব শুনেও জেইলার একবার তার সাথে পার্সোনালি দেখা করার অনুরোধ করে। তবে ভার্মা সাফ জানিয়ে দেয় যে তার সাথে জেইলারের সেদিনই দেখা হবে যেদিন সে স্বয়ং হাজির হবে তাকে হত্যা করার জন্য। সে আগে বলে, সবার আগে তোর নাতি, তারপর তোর বৌমা এবং এরপর তোর বউ, আর সর্বশেষ মরবি তুই, কারণ আমি চাই সবার মরণ দেখে কষ্ট পেয়ে তুই নিজেকে আমার হাতে তুলে দিস। এই সব কথা শুনে জেইলার বুঝে যায় যে না, আর লুকোচুরি নয়, এবার ওদেরকে তার আসল রূপ দেখাতে হবে। তবে বলে রাখি, এই রূপ দেখে শুধু ভার্মা নয়, তোমাদের মাথাও ভো ভো করে ঘুরে উঠবে।
এর প্রথম ঝলক হিসাবে জেইলার সোজা চলে যায় সেই লোকের কাছে যে তার নাতির মাথা কেটে নিতে চেয়েছিল। প্রথমে জেইলারকে এই লোকগুলো কাপুরুষ বুইরা বলে অনেক খিস্তিপাট করতে থাকে, কিন্তু জেইলার ঠিক সময় মতন তার কাছে থাকা রামদা দিয়ে এক কোপে ওই গুন্ডার মাথা পুরোই আলাদা করে দেয়। ভাইরে ভাই, এই ভয়ঙ্কর সিন দেখে বাকি জন তার চাকু বের করলে সেটা দিয়েই তার কেচ্ছা খতম করে দেয় জেইলার। এখানে থালাইভার যে সোয়াগ তা আসলেই মারাত্মক ছিল। যাই হোক, জেইলার তার পুরো পরিবারের সুরক্ষার জন্য এবার একটা প্ল্যান আঁটে। সে তার স্ত্রীকে বলে, ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমি খুব ভয়ে আছি, তাই আমাকে অমুক সাইকিয়াট্রিস্টের কাছে তুমি নিয়ে চলো। সেই মোতাবেক ওই ডক্টরের কাছে না হলে ডক্টর তার চোখ দেখে বুঝে যায় যে এর মধ্যে ভয় ডর বলতে কিচ্ছু নেই, উল্টো এই বান্দা নিশ্চিত এখানে এসেছে অন্য কোনো মতলবে। তাই সবাইকে বের করে দিয়ে যখন সে জেলারের সাথে একান্তভাবে কথা বলতে থাকে, তখন সে জানতে পারে যে বস ইতিমধ্যে 3 জনকে খেয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে তার পরিবার হুমকির মুখে। এখন ডক্টর যদি তাকে হেল্প না করে তাহলে তাকে 4 নম্বর মার্ডারটাও করতে হবে। এমন কড়া লেভেলের হুমকি পেয়ে এই ডাক্তার তত্তর করে তার সব কথা মেনে নিতে রাজি হয়ে যায়। জেলার জানায় তার পরিবারকে এটা বোঝাতে হবে যে তার অনেক বড় একটা মানসিক সমস্যা হয়েছে, যেটা সারানোর জন্য কয়েক সপ্তাহ সবাইকে এখানেই থাকতে হবে, কারণ এখানে থাকলে ভার্মার লোকেরা সহজে তাদের উপরে অ্যাটাক করতে পারবে না। সেই প্ল্যান অনুসারে ডাক্তার তাদেরকে এটা বুঝিয়ে বলার পর সবাই মিলে ওই ক্লিনিকেই থাকতে শুরু করে। তবে স্পাইয়ের মাধ্যমে ভার্মা ঠিকই টিকটিকি লাগিয়ে দেয় তাদের পিছনে, যারা জেইলারের গাড়ি ট্রেস করতে থাকে এটা জানার জন্য যে আসলেই তারা কোথায় গেছে। এদিকে জেইলার তার পরিবারকে সিস্টেমের মধ্যে রেখে নিজেই বেরিয়ে পড়ে তার আসল মিশনে। এবার তার গন্তব্য হায়দ্রাবাদের এমন এক স্থানে যেটার কথা কেউই ভাবেনি। জেইলার চলে যায় তার পুরাতন এক শিষ্যর কাছে। তবে সেখানে ঢোকার সময় দকিনাথ এসে হেপি পার্ট নিয়ে জানায় যে, ও ভাই থামেন, আমাদের বস আপনার মতন বুড়ার সাথে দেখা করার মুডে নেই। কিন্তু এবার সিনে এন্ট্রি হয় দকিনাথের বস আর জেইলারের একনিষ্ঠ ভক্ত নারাসিমার। যে সোয়াগে তার এন্ট্রি হয় সেটা নাই বললাম, কিন্তু নারাসিমার গুরুকে এভাবে অপমানিত করার কারণে দকিনাথকে সেভাবে ঝুলিয়ে শাস্তি দেওয়া শুরু করে। যদিও বা জেইলার তাকে যতই অনুরোধ করে তার শাস্তি কমানোর জন্য, ততই ফ্যানের স্পিড নারাসিমা বাড়িয়ে দেয়। হাজার হলেও গুরুকে অপমান করা বলে কথা। আসলে নারাসিমা ছিল হায়দ্রাবাদের বিশাল মাপের এক গ্যাংস্টার। তবে জেলে গিয়ে আমাদের জেইলারের সান্নিধ্যে থেকে সে রীতিমতন ভালো হওয়ার পাশাপাশি জেইলারের একজন বিগ ফ্যান হয়ে উঠেছে। যাই হোক, এখানে জেইলার এসে নারাসিমার কাছে একটা হেল্প চায়। সেটা হলো তার কয়েকজন বেস্ট স্নাইপার লাগবে কোন এক বিশেষ কাজে। এখন এমন গুরু আদেশ পাওয়া মাত্রই নারাসিমা তার আর্মির বেস্ট 4 জন স্নাইপারকে জেইলারের হাতে তুলে দিয়ে বলে যে আজ থেকে ইনি হচ্ছে তোমাদের বস, তাই উনি যা করতে বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। এখন এই স্নাইপার দিয়ে জেলার আসলে কি করতে চাচ্ছে সেটা না একটু পরে বলছি। এবার চলো আবার ফিরে যাই সিনু গ্যাং এর ওই মেম্বারটার কাছে। মনে আছে এ একদিন সিনুকে ভয়েস মেসেজ দিয়ে বলেছিল যে ভার্মা যেভাবে সবাইকে পাগলের মতো মারছে তাতে তাদের কপালেও দুঃখ আছে। এবার সেই ভয়েস মেসেজটাই জেলার তাকে পাঠিয়ে দিয়ে বুঝিয়ে দেয় যে যদি তুই আমার কথায় না চলিস তাহলে এই মেসেজ সোজা চলে যাবে ভার্মার কাছে। এখন এমন গ্যারাকলে পড়ে তো তার গলা দিয়ে ভাত পর্যন্ত নামে না, তাই সে এবার ভার্মার ব্যাপারে মুখ খুলতে থাকে। জেইলার তার কাছে জানতে চেয়েছিল যে ভার্মার নেক্সট শিপমেন্টটা কোথায় যাচ্ছে। এখন এক্স্যাক্ট কোথায় যাবে সেটা না জানলেও কোন পথ দিয়ে যেতে পারে সে সেটা তাকে জানিয়ে দেয়। এবার এই রুট জানার পর জেইলার বিমলের হাতে একটা মূর্তি তুলে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রাখে আর অপেক্ষা করে যে এই মূর্তি দেখে কোনো গাড়ি থামে কিনা। কেননা বিমল সেখানে বলছিল যে ভাই এই মূর্তি গাড়ি থেকে পড়ে গেছে, এখন যেটা ভার্মাদের গাড়ি হবে সে অবশ্যই মূর্তি দেখে থামাবে। আর এটাই আসলে জেলারের মেন প্ল্যান। যাই হোক, বহুক্ষণ পর হঠাৎ একটি গাড়ি এই মূর্তি দেখে থামলে সবাই অ্যালার্ট হয়ে যায় যে এটাই হয়তো ভার্মাদের শিপমেন্টের গাড়ি। ইতিমধ্যে দকিনাথ গাড়ির সাথে আয়রন লক লাগিয়ে দেয় আর এরা বিমলকে কিডন্যাপ করে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু তাদের সামনে যে এক বাঘ বসে আছে সেটা তো তারা আর জানতো না। ফলে একটু দূরে যেতেই পুরো গাড়ি আয়রন লকের কারণে জেইলারের সামনেই উল্টে যায়। তার মানে জেইলারের হাতে আছে ভার্মাকে সাইজ করার জন্য এক বিশাল অস্ত্র। তবে এদিকে ভার্মা গন্ধ শুকতে শুকতে ঠিকই হাজির হয়ে যায় ওই হসপিটালে। সেখানে ডাক্তারকে ছবি দেখিয়ে জোর করে জেনে নেয় যে তার ফ্যামিলি কোথায় আছে। এবার পালা তাদের কুচি কুচি করা। তবে তার আগে সে জেলারকে ফোন দিয়ে এই কাটাকাটি লাইভ শো দেখাতে চায়, কিন্তু জেইলার এবার তাকে মূর্তির লাইভ দেখিয়ে বলে যে শুধু এই শিপমেন্ট নয়, সামনে যত শিপমেন্ট আছে সব আমি সিজ করে নেব যদি আমার পরিবারের গায়ে একটা আঁচড়ও লাগে।
এমন কাহিনী দেখে তো ভার্মার মাথা পুরো ক্র্যাক হয়ে যায়। সে পুরো চেহারা পাল্টে বলতে থাকে, স্যার আমি তো আপনার সাথে মজা করছিলাম, যান এখন থেকে আমি আপনার পরিবারকে আর ডিস্টার্ব করবো না, আর আপনিও দয়া করে আমার ব্যবসায় বাগড়া দিবেন না, প্লিজ স্যার আমার মূর্তিগুলো ফেরত দিন। তবে জেলার জানায় যে এভাবে তাকে হুমকি দেওয়াতে সে বড্ড অপমানিত হয়েছে, তাই তাকে তখনই ক্ষমা করা যাবে যদি সে তার পরিবারের কাছ থেকে 10 টাকা ভিক্ষা চেয়ে নিয়ে আসতে পারে। এখন আর কোনো উপায় না পেয়ে অবশেষে এক পথের ভিখারি সাজতে বাধ্য হয় ভার্মা, আর সে ভিক্ষা করে নেয় 10 টাকা। এবার সেই টাকা নিয়ে সে সোজা দেখা করতে চলে আসে জেলারের সাথে। চিন্তা করো, জেলার তার সোয়াগ দেখিয়ে ভার্মার কার্মা পুরো ঠুস করে দিল। তবে যাওয়ার সময় ভার্মার চেহারায় বলে দিচ্ছে যে এই অপমানের শোধ সে নিয়েই ছাড়বে। ঠিক সেভাবে সে এবার বিহারের এক খতরনাক গ্যাংকে কল দেয় জেলার ও তার পরিবারকে কেটে কুচি করার। তার কথা হচ্ছে লাশ এমন ছোট ছোট পিস হবে যাতে 10 দিন সময় লাগে পুরো বডি খুঁজতে। ঠিক সেভাবেই এক গভীর রাতে 20 জন দুর্ধর্ষ কিলার চলে আসে জেলারের বাড়িতে। তবে জেলার আগে থেকেই তার টের পেয়ে প্রথমে তার নাতিকে সেফ জায়গায় রেখে আসে, আর পরে তার বউ ও ছেলের বউকে ডাইনিং টেবিলে বসিয়ে বলে, আমি তোমাদেরকে আজ কিছু কথা বলতে চাই। আমার ছেলেকে যারা খুন করেছে আমি তাদের সবাইকে মেরে ফেলেছি, ফলে এখন তারা এসেছে আমাদের মারার জন্য। তাই তোমরা যেভাবে যেখানে আছো তার থেকে এক চুলো নড়বে না। এই সব কথা শুনে প্রথমে তার স্ত্রী কিছু বুঝে উঠতে না পারলেও যখন সে দেখতে পায় ইতিমধ্যে পুরো গ্যাং তাদের বাড়ি ঘিরে নিয়েছে, তখন তারা ভয়ে কাঁপতে শুরু করে। কিন্তু আমাদের জেলারের একই কথা, এক চুল যেন জায়গা থেকে নড়া না হয়। তাহলে কি হতে যাচ্ছে জেলারদের সাথে? এখানে তার স্বামী যে এমন এক ঘুমন্ত বাঘ তা তারা কল্পনাও করতে পারেনি। এবার শুরু হয় আসল খেলা। যেই না কেউ তাদের মারতে আসে ঠিক তখনই ভূতের মতন গুলি এসে তাদের হেডশট দিয়ে দেয়। আসলে জেলার আগে থেকেই তার সাথে আনা ওই স্নাইপারদেরকে বাড়ির বাইরে সেট করে রেখেছিল। এই গুন্ডাদের রক্তে বউ শাশুড়ি ভিজতে শুরু করলে জেলার তাদেরকে টিস্যু দেয় মোছার জন্য। এই সিনটাও কিন্তু মুভির সোয়াগ অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। এভাবে বাকিরা যখন স্নাইপারের উপস্থিতি টের পেয়ে যায় তখন তারা নিচ দিয়ে যেতে থাকে, কিন্তু তাতেও বেশ একটা লাভ হয় না। স্নাইপাররা এতটাই শার্প শুটার ছিল যে সবাইকে টপাটপ খেয়ে দিতে থাকে। এভাবে প্রায় সবগুলো খতম হয়ে গেলে শেষের ব্যক্তি একাই ছুরি নিয়ে জেলারকে মারতে যায়, কিন্তু এইবার জেলার নিজেই তার গলা কেটে তাদের কেচ্চা সেখানেই খতম করে। সেই সাথে সাথে জেলার জানায়, এতদিন তোমাদের কাছে আমি যেই মানুষ হয়েছিলাম আজ থেকে আমি আর তা নই। এখন থেকে আমাকে ঠিক এই মোড়েই তোমরা দেখতে পাবে। বুঝতেই পারছো জেলার ফাইনালি তার আসল রূপে অবতীর্ণ হয়ে গেছে। এদিকে এভাবে কেলানি খেয়ে ভার্মা ফোন দেয় বিহারের গ্যাংস্টার কামদেবকে। তাকে বলে, আরে ভাই তুই এমন বাচ্চাদের পাঠিয়েছিস যে সবাই মারা খেয়ে এসেছে। কিন্তু কামদেব বলে যে তুই যদি আগে আমাকে বলতি জেলারকে মারার জন্য লোক চাইছিস তাহলে আমি জীবনেও একটা লোক দিতাম না। এটা শুনে ভার্মা বলে, হ্যাঁ তুই না দিলে কি হবে, পাঞ্জাবের গ্যাংস্টার সিকান্দার আমাকে 100 লোক পাঠিয়েছে। এই কথা শুনে কামদেব জানায়, ওর একটু ফোন করে দেখতো ও আসলেই তোর জন্য লোক পাঠিয়েছে কিনা। তখন ভার্মা সিকান্দারকে কল দিলে দেখা যায় সিকান্দার তার ফোন কেটে দিয়েছে। তার মানে বুঝতেই পারছো এই পুরো ভারতের সব গ্যাংস্টারদের চেয়ে একজন জেলারের পাওয়ার কত বিশাল। কিন্তু প্রশ্ন হলো কিভাবে জেলার এই পুরো গ্যাংস্টারদের গুরু হয়েছিল। এবার চলো কামদেবের মুখ থেকে তা শুনে আসি। আজ থেকে 15 বছর আগে দিল্লির তিহার জেল, এই খতরনাক জেলের জেলারই ছিল আমাদের থালাইভা মুত্তাভেল পান্ডিয়ান। তার উপরে দায়িত্ব ছিল ভারতের সব ভয়ঙ্কর ক্রিমিনালদের টাইট করার। মুত্তাভেল পান্ডিয়ান সবাইকে এমন টাইটে রাখতো যে তার রুলসের বাইরে গেলে সে তাদের হাত কান কিছুই রাখতো না। মোট কথা ক্রিমিনালদের জন্য এক ত্রাসের নাম ছিল জেলার মুত্তাভেল, যাকে সবাই সেখানে টাইগার নামে ডাকতো। একদিন এক নতুন ক্রিমিনাল এসে জানায় যে আমি চাইলে তোর পুরো পরিবারকে এখান থেকেই খেয়ে দিতে পারি। এটাই শুনে জেলার তাকে ফোন দিয়ে বলে, যা তোর মন্ত্রী মিনিস্টারকে কল দিয়ে আমার পরিবারকে খেয়ে দে, দেখি কত জোর। এবার সেই ক্রিমিনাল তার সব চেলাদের লাগিয়ে জেলারের পরিবারকে খতমের কাজে লেগে পড়ে। কিন্তু দেখা যায় পথের মধ্যেই তাদের গাড়িতে বোমা হামলা করে এই জেলে বসেই জেলার তার কারিশমা দেখিয়ে দেয়।
সেদিন এই কামদেবী কিন্তু তার কাজে সাহায্য করেছিল, আর এই বিনিময়ে জেলার তাকে জেলের সবচেয়ে দামি একটা গিফট বক্সও উপহার দেয়। আসলে এভাবে জেলার এখানে থাকা সকল গ্যাংস্টারদের নিয়ম, সোয়াগ আর পার্সোনালিটি দিয়ে তাদের কাছে হিরো হয়ে উঠেছিল। এবার এই পুরো কাহিনী বলতে না বলতেই ভার্মার কারখানায় এসে পৌঁছায় জেইলারের গাড়ি থেকে নামলেই দেখা যায় শিকারীর মতন দৃষ্টি আর হাতে চাখাম এক রামদা নিয়ে এগিয়ে আসছে থালাইভা। কিন্তু আরো একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে সিকান্দার আসলে কার জন্য লোক পাঠিয়েছে। ওরে ভাই, পুরো মুভির মধ্যে এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট সিন। এই দৃশ্য দেখে তো ভার্মা নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না। মানে এক জেলারের এত পাওয়ার যে পুরো ইন্ডিয়ায় যেন তার নিজের শহর। তার এই ঘোরের মধ্যেই জেলার এসে এক পাওয়ারফুল কিক দিয়ে তার বুকের ছাতি ফাটিয়ে দেয়। এরপর ফাইনালি জেলার তাকে শেষ করতেই যাবে, ঠিক তখনই ভার্মা বলে, স্যার আমাকে জাস্ট একটা কল করার সুযোগ দিন, এরপর আপনি নিজের থেকে আমাকে ছেড়ে দিবেন। এই বলে ভার্মা একটা ভিডিও কল দেয়, আর এবার সেই ফোন রিসিভ করে জেলারের ছেলে এসিপি অর্জুন। আরে বাহ, তার মানে অর্জুন এখনো মারা যায়নি। এতদিন পর অর্জুনকে দেখে জেলারও কেমন যেন হয়ে যায়। কথা শেষ না হতেই ভার্মা কলটা কেটে দিয়ে বলে, আমার এখন কিছু হলে আপনার ছেলে সত্যি সত্যি এবার মারা যাবে, তাই সব সোয়াগ ময়াগ বাদ দিয়ে আসেন, ঠান্ডা মাথায় আমার সাথে ডিল করেন। এবার জেলারের হাতে কিন্তু আর কোনো উপায় নেই। অন্যদিকে ভার্মার হাতে আছে তার ইচ্ছে পূরণ করার মতন এক জিন। তাই তো এবার সে নিজের এমন এক ইচ্ছার কথা জানায় যা এক কথায় অসম্ভব। ভার্মা জানায় অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে 1600 সালের ছত্রপতি শিবাজি একটা অমূল্য ক্রাউন বা মুকুট গিফট করে। ওই মুকুটটি এত বেশি মূল্যবান আর এন্টিক যে 1800 সালে ইংরেজরা পর্যন্ত এটাকে নিয়ে যেতে চাইলেও তারা ব্যর্থ হয়। এখন জেইলারের যেহেতু এতই হ্যাডাম, তাই সে যেন ওই মুকুটটা তাকে চুরি করে নিয়ে এসে দেয়, আর বিনিময়ে তার ছেলেকে সে যেন নিয়ে যায়। এবার এই সব শুনে তো জেইলার কোনোভাবেই রাজি হতে চায় না, কিন্তু হাজার হলেও নিজের প্রিয় ছেলের জীবন বলে কথা, তাই এই মুহূর্তে তার হাতে আর কোনো অপশনও বাকি ছিল না। এখন কিভাবে সে এই এমন হাই সিকিউরড ক্রাউনকে ভার্মার হাতে তুলে দিবে তাই নিয়ে সে প্ল্যান করা শুরু করে দেয়। সেই প্ল্যান অনুসারে জেলার প্রথমে অন্ধ্রপ্রদেশের এক হাই কমান্ডের সাথে মিটিং করে। সেও ছিল কিন্তু এই জেলারের একজন ভক্ত। সে জানায় এই ক্রাউন চুরি করা এক প্রকার অসম্ভব, এছাড়াও এটা এতই ভ্যালুয়েবল যে মাত্র 5 জন ব্যক্তি এই মন্দিরের ট্রাস্টি হওয়ার কারণে তাদের পারমিশন আছে সরাসরি ভিজিট করার। এই 5 জন হলো সচিন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন, রতন টাটা, স্বামী গোপীনাথ ও ব্লাস্ট মোহন নামের এক অ্যাক্টর। এখানে সবগুলো নাম পরিচিত হলেও এই ব্লাস্ট মোহনের নাম শুনে জেলার বেশ চমকে যায়, কারণ ব্লাস্ট মোহন হচ্ছে তখনকার সময়ের ইন্ডিয়ার একজন হিরো হলো। কিন্তু সে কিভাবে এই জিনিসের ট্রাস্টি হয় সেটা সে বুঝে উঠতে পারছিল না। তখন সে জানায় আসলে ওই মন্দিরের জায়গাটা ছিল ব্লাস্ট মোহনের পূর্বসূরীদের, তাই নিয়ম অনুসারে তার বংশের একজনকে ট্রাস্টি বানানো হয়েছে। এই সব শুনে জেলার বুঝতে পারে যে এই ব্লাস্ট মোহনকে টার্গেট করে তার আসল কাজ হাসিল করতে হবে। ফলে ইনিশিয়ালি একটা প্ল্যান বানিয়ে ভার্মাকে সে কল দিয়ে বলে যে তোমার এই কাজ আমি করতে রাজি, তবে এইটা করতে আমার 3 মাসের বেশি সময় লাগবে, আর এই সময়ের মধ্যে আমার ছেলে যেন কিছু না হয়। এই সব শুনে ভার্মা জানায়, স্যার কোনো সমস্যা নেই, আমার কেবল একটাই শর্ত, এই 3 মাস আমার 2 জন লোক সবসময় তোমার সাথে থাকবে, আর তারা যেটা আমাকে বলবে আমি সেটাই বিশ্বাস করব। তো এই শর্তের জেলার রাজি হয়ে গেলে ধানরাজ ও পানিরুকে সে দিয়ে দেয় জেলারের সাথে থাকার জন্য। এবার শুরু হয় বিখ্যাত ব্লুটুথ হিরো ব্লাস্ট মোহনকে নিয়ে রিসার্চ। সেই রিসার্চে বেরিয়ে আসে যে এই কিউট বয় ব্লাস্ট মোহন তার কো অ্যাক্ট্রেস কামনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু সে সরাসরি আবার এই প্রেমের প্রস্তাব না দিয়ে মুভির ডিরেক্টরকে দিয়ে বিভিন্ন দামি দামি গিফট পাঠায়। কিন্তু এই ধান্দাবাজ ডিরেক্টর আবার সেগুলোকে নিজের গিফট বলে চালিয়ে দিয়ে নায়িকার সাথে ইতিমধ্যে ট্রেন গাড়ি চালানো শুরু করে দিয়েছে। মানে চিন্তা করো কোন লেভেলের বাটপার এই ডিরেক্টর। এখন এই লুপ হোলকে কাজে লাগাতে পারলে ব্লাস্ট মোহনকে খেলানো যাবে। ঠিক সেভাবেই একদিন নায়িকা চুপি চুপি ডিরেক্টরের সাথে হ্যাপি নাইটিং করতে আসার সময় ডিরেক্টর ধরা খেয়ে যায় জেলারের হাতে। জেলার তাকে ধরে সাফ জানিয়ে দেয় যে যদি আমার কথা তুমি না শোনো তাহলে এই প্রেমের কাহিনী আমি ব্লাস্ট মোহনকে জানিয়ে দেব, বিনিময়ে ব্লাস্ট মোহন তোমার জায়গা মতো ব্লাস্ট করে দিতে দ্বিধা করবে না।
যাই হোক, জেলারের এবার যে প্ল্যান সেটা ছিল বেশ জাহাম। প্রথমে ডিরেক্টরকে দিয়ে সে ব্লাস্ট মোহনকে একটা নতুন মুভির স্ক্রিপ্টে রাজি করায়। সেই মুভির একটা পার্টে থাকবে এই ক্রাউন চুরি করার একটা সিন, যেখানে ব্লাস্ট মোহন এই ক্রাউনটা চুরি করবে। এখন এই সিন রিয়েলিস্টিক করার জন্য তাদের দরকার আসল ক্রাউন ও তার লোকেশনের সেটআপ ভালো করে দেখা। তো এই সিনেমার কথা বলার পর ব্লাস্ট মোহন যেহেতু ওই ক্রাউনের ট্রাস্টি ছিল, তাই সে পারমিশন নিয়ে পুরো সিনেমার টিমকে ওই ক্রাউনটা ঘুরে দেখায়। এই টিমে কিন্তু উপস্থিত ছিল ভার্মার দোস্ত ধানরাজ ও পান্ড্র। তারা জীবনে এত কাছে থেকে এই ক্রাউন দেখতো তাই এক প্রকার বেহুশি হয়ে যায়। ফলে ভার্মাকে তারা কল দিয়ে বলে যে জেলার আসলেই ক্রাউন চুরি করার প্ল্যানে আছে আর সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে। এখন ক্রাউন যেহেতু দেখা হয়ে গেছে, তাই এবার শুরু হয় সেই ক্রাউন ও তার পুরো সেট বানানোর কাজ। পুরো সেট বানানো হয়ে গেলে শুরু হয় ব্লাস্ট মোহনের ব্লাস্টিং শুটিং। সেখানে ব্লাস্ট মোহনকে দেখা যায় অদৃশ্য লেজার বিম পাড়ি দিয়ে সেই ক্রাউন চুরি করে নিচ্ছে। সিনেমার শুটিংও সেদিন খুব ভালো করে শেষ হয়। কিন্তু এবার ঘটে এক অন্য কাহিনী। জেলার এক হ্যাকারকে হিউজ টাকা লোভ দেখিয়ে বলে যে তুমি এই মন্দিরের সিসিটিভি হ্যাক করে এই ফুটেজটা অ্যাড করে দেবে। টাকার লোভে পড়ে হ্যাকারও সেই ফুটেজ অ্যাড করে দিলে সিসিটিভিতে দেখা যায় যে ব্লাস্ট মোহন ক্রাউন চুরি করছে। যেহেতু পুরো সেট হুবহু আসলের মতন দেখতে, তাই সবাই এক প্রকার কনফিউজ হয়ে যায় যে এটা আসল না নকল সিন। তো চারিদিকে এই ফুটেজ দেখে হইচই পড়ে গেলে সিবিআই এর একটা টিম সোজা ব্লাস্ট মোহনের কাছে এসে জানতে চায় যে গতকাল আপনি যে ক্রাউন চুরি করেছেন সেটা ফেরত দেন। এখন এই ফুটেজ দেখে তো হিরো জানায়, আরে এটা তো আমার একটা সিনেমার ফুটেজ। কিন্তু সেটা শুনেও সিবিআইরা বিশ্বাস করতে চায় না। তাই তারা বলে আপনার কথার সত্যতা যাচাইয়ের জন্য আমরা মন্দিরে থাকা ওই ক্রাউনটিকে ল্যাবে পাঠাবো। সেটা আসল নাকি নকল তা টেস্ট করার জন্য। ততক্ষণ আপনাকে গৃহবন্দী অবস্থায় থাকতে হবে। তার মানে কিছু না করেও ব্লাস্ট মোহন বাবাজি কট খেতে চলেছে। এদিকে দকিনাথ আবার ধানরাজকে বলে, ধানরাজ একবার চেক করে আয় তো এরা আসলেই কোনো সিবিআই কিনা। এই কথা শুনে পাগলা ধনরাজ তাদের গাড়ির সামনে এসে আবুলের মতন তাদের আইডি কার্ড দেখতে চায়। এখন এমন কাহিনী করার কারণে ধানরাজকে শোনাগো আমার বলে সিবিআই অফিসে নিয়ে গিয়ে প্রচুর কেলানো হয়। তবে এটার ফলে ধানরাজ ভার্মাকে কল দিয়ে বলে, বন্ধু এরা যা করছে সব একদম রিয়াল, এরা আসলে সিবিআই আর সবাই ওই ক্রাউনের ব্যাপারে কথা বলছে। মানে এখানে জেলার কিন্তু এই ক্রাউন চুরির ব্যাপারটা ভার্মার কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য চেষ্টা করছিল। আর এদিকে আমাদের জেলারের প্ল্যান হলো ক্রাউনকে যখন ল্যাবে নিয়ে যাওয়া হবে তখন মাঝপথে সেটাকে ছিনিয়ে নেবে সে। যেহেতু মন্দিরের ভিতরে গিয়ে চুরি করা অসম্ভব, তাই এই প্ল্যানে জেলার অ্যাক্টিভ থাকে। এবার এই প্ল্যানের জন্য জেলারের লাগবে বেশ কিছু আর্মস, যেমন অ্যামো, গ্রেনেড, রকেট লঞ্চার আর অ্যাসল্ট রাইফেল। এখন এই সব কিছু জোগাড় করার জন্য জেলার চলে যায় তার আর এক ভক্তের কাছে। ইনি হচ্ছে আমার মোস্ট ফেভারিট অ্যাক্টর মোহনলাল। আর এই মুভিতে কেরালা থ্রাশ ম্যাথিউকে দেখা যায় কোনো এক বেইমানির কারণে সে তার বেইমানদের মাথায় বেসবলের ব্যাট ভাঙছে। এই বয়সে এসে এই লেভেলের অ্যাটিটিউড, ভাই পুরোই মাথা নষ্ট। যাই হোক, এত খতরনাক গ্যাংস্টার ম্যাথিউ যেন জেলারকে দেখে পুরো বাচ্চাদের মতো করতে থাকে। জেলার এখানে এসেছে তার থেকে আর্মস নেওয়ার জন্য। তবে ম্যাথিউ বলে, স্যার এত প্যারা নিচ্ছেন কেন? আপনি চাইলে এই দেখেন, এক্ষুনি এই মালটাকে আমি খেয়ে দিতে পারি। মানে চিন্তা করো, ম্যাথিউর হাত এতই লম্বা যে সে ইতিমধ্যে ভার্মাকে খেয়ে দেওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। তবে জেলার বলে, না ম্যাথিউ, আমার ছেলে যেহেতু তাদের হাতে, তাই এই রিস্ক আমি নিতে পারবো না। তোমার কাছে আমি যা চেয়েছি সেটাই আমাকে দাও। সেটা শুনে ম্যাথিউ বাধ্য ছেলের মতন তাকে তার অস্ত্রের ভান্ডারে নিয়ে যায়। এবার সেখান থেকেই জেলার তার পছন্দের সব আর্মস নিয়ে শুরু করে তার ফাইনাল মিশন। সে এবার পুরো অ্যাসাসিন টিম নিয়ে টানা 7 দিন মরুভূমির মধ্যে প্র্যাকটিস করতে থাকে। এছাড়াও সে বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাটাকিং এর ডেমো করে দেখে যে কোন অ্যাটাক প্ল্যান সবচেয়ে বেশি কাজে দেবে। ঠিক সেভাবে তার পুরো ট্রেনিং শেষ হয়ে গেলে শুরু হয় আসল খেলা। সেদিন ক্রাউন নিয়ে যখন ব্ল্যাক কমান্ডাররা মরুভূমির পথ দিয়ে যাচ্ছিল, তখন আকস্মিকভাবে জেলার তার পুরো টিম নিয়ে অ্যাটাক করে বসে। এখানে ধানরাজরাও পুরো কাহিনী একদম সাথে থেকে দেখছিল। শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং। জেলারের স্নাইপাররা টপাটপ এক একটা ব্ল্যাক কমান্ডারদেরকে খেয়ে দিচ্ছিল। তবে ব্ল্যাক কমান্ডাররাও কম যায় না, তাদের স্নাইপারের তীক্ষ্ণ শটে জেলারের টিমের স্নাইপাররাও পরাস্ত হতে থাকে। এরপর দেখা যায় স্নাইপার তার পজিশন ছেড়ে বিশাল বীরের ভঙ্গিতে ফায়ারিং করতে করতে যাচ্ছে। আরে এ কি সিন দেখলাম রে ভাই, এমন ভাবে স্নাইপারদের আমি জীবনেও স্নাইপ করতে দেখিনি। তো এর ফলে যা হওয়ার তাই, পটাপট জেলারের সব স্নাইপাররাও মোড়ে উপরে চলে যেতে শুরু করে। এখন কেবল বেঁচে আছে জেলার ও তার একমাত্র স্নাইপার। ওদিকে ধানরাজদের তো এমন লেভেলের ফায়ারিং দেখে কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তবে এইবার জেলার শুরু করে দেয় তার সিঙ্গেল মিশন।
সে একটা আর্ম ভেহিকল নিয়ে সোজা মুখোমুখি হয় ব্ল্যাক কমান্ডোদের দিকে এবং কাউন্টার ফায়ার করে লাস্ট বেঁচে থাকা সোলজারকেও সে খুব নিষ্ঠুরতার সাথে কিল করে দেয়। ফাইনালি জেলার ওই লোকটার কাছ থেকে সিকিউরিটি পাস নিয়ে খুলে ফেলে সেই কাঙ্ক্ষিত ক্রাউনটি। এই সিন দেখে ভার্মার টিম যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তারা পুরো কাহিনী ভার্মাকে ব্রিফ করে সোজা সেখান থেকে ক্রাউন নিয়ে চলে যায় তাদের আতু ঘরে। যাবার পথে জেলার তাদেরকে জানায় যে আমার মিশন শেষ, এখন আমার ছেলেকে যেন সহি সালামতে ফিরিয়ে দেওয়া হয়। ভার্মা তাতে কোনো আপত্তি না থাকায় সে আর্জুনকে ছেড়ে দিতে রাজি হয়। এবার ভার্মার ডেরায় ওই ক্রাউন পৌঁছালে তার চোখে যেন কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীর অন্যতম অ্যান্টিক জিনিস এখন তার কাছে। গোলাপি রত্নখচিত এই মুকুটটি যেন তার আভায় পুরো ঘরকে আলোকিত করে দিচ্ছে। এবার আমরা আর্জুনকে দেখতে পাই একদম জর্ণশীর্ণ ভাবে। তবে আর্জুন এসে এখানে এমন কিছু বলতে থাকে যা শোনার পর বিশ্বাস করো আমি পুরোই শকড হয়ে যাই। আর্জুন বলে, আমার বাপ যেহেতু দুনিয়ার চোখ ফাঁকি দিয়ে তোমাদেরকে এটা এনে দিয়েছে, তার মানে এই জিনিস ফিরিয়ে নেওয়ার জন্য তার প্ল্যান রেডি করা আছে। তো যদি তোমরা এটাকে ভোগ করতে চাও তাহলে আসো, আমাকে 50% পার্টনার বানিয়ে নাও। যেহেতু আমি আমার বাপের সবচেয়ে উইক পয়েন্ট, তাই একমাত্র আমি পারবো আমার বাপকে ম্যানিপুলেট করে এই ক্রাউন তোমাদেরকে ভোগ করাতে। বাপরে, একবার ভাবো, যে লোকটা তার ছেলের জন্য পুরো দুনিয়া উল্টে ফেলেছিল, সেই ছেলেই কিনা রাতারাতি সব বিসর্জন দিয়ে এক লোভী হয়ে উঠল। তবে গল্প কিন্তু এখানেই শেষ হতে পারত, কিন্তু এই গল্প আরো বেশি কষ্টকর হয়ে পড়ে যখন এই সব কিছুই জেলার তার গোপন ক্যামেরা দিয়ে নিজের চোখে দেখতে পায়। আসলে ওই গোলাপি স্টোনের মধ্যে জেলার আগে থেকে ক্যামেরা ফিট করে রেখেছিল। হায় রে ছেলে, যার সাথে তার রক্তের বন্ধন, সে কিনা তার এইভাবে ভালোবাসার সুযোগ নিল। তাই তো পাথর সমান কষ্ট নিয়ে জেলার পাগলের মতন হাসতে থাকে। মুভির এই সিনে যে কি পরিমাণ কষ্ট লুকিয়ে আছে তা আসলে বলে বোঝানো যাবে না। ভালোবাসা, বিশ্বাস আর মনুষ্যত্ব সবকিছুই যেন নিমেষেই তার জীবন থেকে হারিয়ে গেল। তো এবার ধারণা করো এরপর কি হতে চলেছে। অর্জুন ঠিকই তার বাবার কাছে ফিরে আসে, কিন্তু বাপের চোখে সেই উচ্ছ্বাস সে আর ফিরে পায় না। তার এতে অবশ্য সন্দেহ হয় না। তবে জেলার তাকে বলে, চলো আমরা পুলিশের কাছে গিয়ে সব বলে ওই ক্রাউনটা ফিরিয়ে নিয়ে আসি। এবার এটা শুনে অর্জুন একটু শকটি হয়, কারণ তার তো প্ল্যান আছে এদেরকে যেভাবেই হোক পালানোর সুযোগ করে দেওয়া। তাই সে কাল যাবে বলে রেস্ট নিতে চলে যায়। তবে যাবার সময় জেলার তাকে প্রশ্ন করে, অর্জুন তুমি কি বাবাকে কিছু বলতে চাও? এই কথার জবাবে অর্জুন জানায়, না বাবা, সব তো বললামই। আসলে এখনো জেলার তার ছেলের কাছে এটা আশা করছে যেন তার ছেলে সব কথা স্বীকার করে নিয়ে এখনো ফিরে আসে, কিন্তু তার ছেলের চোখে এখন সে তার অনুশোচনার কিছুই দেখতে পাচ্ছে না। এভাবে পরের দিন অর্জুন নতুন ফোন দিয়ে এটা বলে, বাবা তুমি এই কেস থেকে প্লিজ সরে যাও, আমি গিয়ে নিজে ওদেরকে ধরে নিয়ে আসি, তাহলে আমি পুরো ইউনিটের কাছে হিরো হয়ে যাব। এবারও জেলার তাকে সেই আগের মতোই প্রশ্ন করে, তুমি কি শেষবারের মতন আমাকে কিছু বলতে চাও? জবাবে আবারও না বলে দিলে জেলার শেষবারের মতন হতাশ হয়ে পড়ে। এদিকে ভার্মার ডেরায় এমন এক কাহিনী ঘটে যায় যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভার্মার একটা কল এলে জানা যায় যে যেই ক্রাউনটা তারা এখানে এনেছে সেটা সম্পূর্ণভাবে একটা ফেক ক্রাউন। এত কাহিনী করে জেলার যে ক্রাউন চুরি করলো সেটা কিনা ফেক। এখন তোমাদের জানাই, হ্যাঁ আসলে এই ক্রাউনটা সম্পূর্ণ ফেক ছিল। অর্থাৎ ক্রাউন চুরি করার যে সব মিশন, প্ল্যান আর যা কিছু ছিল সবই ছিল জেলারে সাজানো এক অস্থির লেভেলের নাটক। পুরো নাটক জেলার ধানরাজদের সামনে এমন ভাবে সাজিয়েছিল যে তারা ধরেই নিয়েছে এই সব কিছু একদম সত্যি। আসলে সেদিন কোনো অফিসারই মারা যায়নি, বরং যা ফায়ারিং হয়েছিল সব ছিল ড্যামি বুলেট আর রঙের খেলা। জেলারের অনুরোধে পুরো একটা ফোর্স তাকে এভাবে সাহায্য করেছিল, যারা শেষে এসে তাদের প্রিয় স্যারকে অনারের সাথে সেলুট দিয়ে ধন্যবাদ জানায়। ভাইরে ভাই, পুরো কাহিনীকে যে এভাবে মাথা নষ্ট স্টাইলে প্রেজেন্ট করা হবে তা আমি কল্পনায়ও ভাবতে পারিনি। তো এই ফেক ক্রাউনের কথা কনফার্ম হয়ে গেলে ভার্মা তার হাতুড়ি দিয়ে পানিরুকে খেয়ে দেয়। এরপর বাকি থাকে ধানরাজ। কিন্তু ধানরাজ নিজের বন্ধুর হাতে মরে যাওয়ার চেয়ে নিজের গলা কাটাকে সহজ মনে করেই তা করে নেয়। ইতিমধ্যে অর্জুন চলে আসে ভার্মার ডেরায়, আর সে জানায়, আমার বাপ মনে হয় সবকিছু জেনে গেছে, তাই এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও আর আমার পরিবারকে আটক করে নাও, কেননা তারাই হচ্ছে আমার বাপের জন্য শেষ ট্রাম্প কার্ড। তবে ভার্মা জানায়, চিন্তা করো না, আমি আমার সব মূর্তি ইতিমধ্যে এখান থেকে সরিয়ে সাউথে নিয়ে যাচ্ছি, আর তোমার বাড়িতে আমার লোক পৌঁছে গেছে তাদের সেট করার জন্য। কিন্তু আসল ব্যাপার তা না,
আসল ব্যাপার হচ্ছে তোর বাপ আমাকে যেই ক্রাউন দিয়েছে সেটা ফেক ক্রাউন। এরপরে আরো শকিং হচ্ছে ওই ক্রাউনের ভিতরে লুকিয়ে ছিল এক হিডেন ক্যামেরা, আর সেটা দিয়েই তোর বাপ সেদিন জেনে গেছে যে তুই কত বড় লোভী আর বেঈমান। অর্জুনের মাথায় এবার যেন বজ্রপাত হয়। ততক্ষণে ভার্মা তাকে হাতুড়ি দিয়ে শেষ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয়ে যায় আমাদের জেলার মুথুয়েল পান্ডিয়া। পাক্কা প্রফেশনাল আর থালাইভার সেই পুরাতন সোয়াগে জেলার এই পুরো সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দিতে থাকে। জেলার ও তার টিম ভার্মার ডেরায় থাকা সবাইকে কেটে কুচি কুচি করে দেয়, আর ফাইনালি তারা এগিয়ে আসে আসল ভিলেন ভার্মার কাছে। একদম শেষ অবস্থাতে আবারও ভার্মা ভিডিও কল করলে দেখা যায় যে দুজন লোক তার স্ত্রী বউয়ের গলায় রামদা ধরে আছে। তবে এখানে জেলারকে দেখা যায় হ্যাভি রিল্যাক্স ভঙ্গিতে, কারণ ওইখানে জেলার ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে তার শীর্ষ নারসিমাকে। হোয়াট দ্য সিন ভাই! নারাসিমার এন্ট্রি, সাথে ওই গুন্ডাদের দিকে লুকিং এর স্টাইল, উফ, এর উপরে সিগমা স্টাইল যেন হতেই পারে না। শুধু নারাসিমা নয়, ভার্মার মূর্তির গাড়ি আটকানোর জন্য সাউথের পথে সিংহের মতো দাঁড়িয়ে থাকে ম্যাথিউ। উফ, এই সিনগুলো যে কি লেভেলের গুজবাম্প দেয় তা বলে বোঝানো যাবে না। জেলারের বাড়িতে তাদের শেষ করার আগে নারাসিমার স্নাইপাররা লিটারেলি সবগুলোকে তছনছ করে দেয়, আর ম্যাথিউ তার সব কন্টেনার উল্টে দিয়ে ভার্মাকে একদম পথের ভিখারি বানিয়ে ছাড়ে। এখন কেবল বাকি ভার্মাকে তার কার্মার কারিশমা দেখানো। তাই তো চেয়ারে বসে জেলার তার হাড়গোড় গুঁড়ো করে দেয়, আর এরপর ভার্মার সিগনেচার স্টাইলেই তাকে ড্রামে পুড়ে তাতে সালফিউরিক অ্যাসিড দিয়ে জীবন্ত গলিয়ে দেয়। অবশেষে জেলার তার পথে থাকা সব কাটা উপড়ে ফেলতে সক্ষম হলো, কিন্তু এখনো বাকি আরো একটা হিসাব, যেটা ছিল তার নিজের ছেলে অর্জুনের। তাই তো জেলার তাকে নির্জন একটা এলাকায় নিয়ে গিয়ে বলে, দেখ বাবা, আমি তোর জন্য সারা জীবন ইমানদার থেকেছি, তুই তো নিজেও একজন বাবা, তাই বাবা হওয়ার কষ্টটা তুই জানিস। যা, আমি তোর সব অন্যায় মাফ করে দিলাম, কিন্তু এর বিনিময়ে তোকে স্যারেন্ডার করে তোর অন্যায় শাস্তি মাথায় পেতে নিতে হবে। তবে এমন এক ফাইনাল সুযোগ পাওয়ার পরেও অর্জুন বলে ওঠে, আমি যদি স্যারেন্ডার করি তাহলে আমার ক্যারিয়ারের কি হবে, তোমার সম্মানের কি হবে? না বাবা, আমি এটা করতে পারবো না, তার চেয়ে বরং আমার সিক্রেট যে জানে তাকেই বলি দিয়ে দিই। এই বলে অর্জুন তার গান তুলে নেয় নিজের বাবাকে শুট করার জন্য। হায় রে, এত কাছে এসেও জেলার যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সামান্য কিছু স্বার্থের জন্য প্রাণের ছেলেটা আজ বাবার দিকে বন্দুক তাক করেছে। তাই তো চোখের জল ছেড়ে জেলার তার চশমাটা খুলে হাতে নিয়ে একটা সিগন্যাল দেয়, আর ঠিক সেই সময় দূর থেকে এক স্নাইপার বুলেট এসে এফোর করে দেয় এসিপি অর্জুনের হৃৎপিণ্ড। এই সিন আমি যতবার দেখি ততবার শোকে পাথর হয়ে যায়। এক বাবা কতটা নিরুপায় না হলে নিজের হাতে তার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। জেলার পিছনে ফেলে যাচ্ছে তার ছেলেকে, আর তার স্মৃতিতে ভেসে আসছে প্রিয় ছেলের সব স্মৃতি। তার চশমায় লেগে আছে নিজের রক্তধারা, কিন্তু তবুও একজন আদর্শবান জেলার নিজের জন্য অন্যায়ের সাথে আপোষ করল না। ঠিক এমনই এক করুণ মুহূর্ত দিয়ে এই অতি অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লেগে থাকলো তা অবশ্যই আমাকে জানিও, আর সেই সাথে সাথে জানাই যে জেলারের সেকেন্ড পার্ট কিন্তু আসতে চলেছে। ইতিমধ্যে তার অ্যানাউন্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আর আশা করা যায় 2025-এর শেষে অথবা 2026 সালে জেলার সেকেন্ড পার্ট রিলিজ হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।